আসসালামু আলাইকুম এবং আদাব। গতকালকে আমি একটি পোস্টে বলেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূসকে লাল হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। তার একদিন না যেতেই কালকেরটা একটু মাইল্ড মার্কা ছিল। আজকে তিনি যে দ্বিতীয় হলুদ কার্ডটি দিলেন, এটা অনেক শক্ত এবং এটা হলো লাস্ট হলুদ কার্ড। পরবর্তীটা হচ্ছে রেড কার্ড। অর্থাৎ আর যদি ইউনূস এবং তার টিমের সদস্যরা ফাউল করে, নিয়মকানুন না মানে, তাইলে রেফারি রেড কার্ড দিতে বাধ্য। অর্থাৎ সেনাপ্রধান রেড কার্ড দিয়ে বের করে দিবে, বাধ্য হবে। এটা অর্থটা হচ্ছে বার করে দিবে, অর্থাৎ ক্ষমতা নিতে বাধ্য হবে। কেন বললাম? কি বলেছে সেনাপ্রধান? বলেছে এনাফ ইজ এনাফ। গত 7-8 মাসে যা হয়েছে আমরা মনে করেছিলাম আমরা ঘরে ফিরে যাব, কিন্তু না, এনাফ ইজ এনাফ, আর নয়। কি বলেছে ওয়াকারুজ্জামান? এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে দেশের বিশৃঙ্খলা, তার জন্য আমরাই দায়ী। অর্থাৎ যারাই সরকারে আছে, যারাই সরকারের পিছনে আছে, যারাই সরকারের বাড়িতে পরিচালনা করছে, তারাই দায়ী, অন্য কেউ নয়। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলল সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী। কিন্তু সেনাপ্রধানের বক্তব্যে কি প্রমাণিত হলো? সেটা নিজেকে, যারা দেশ চালাচ্ছে এখন, তাদের উপরে দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। তার কারণটা হচ্ছে গত 6 মাসে যেভাবে মব করে চিফ জাস্টিস সব হাইকোর্টের বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, যেভাবে মিডিয়া থেকে সাংবাদিকদের বের করা হচ্ছে, যেভাবে টিচারদেরকে, শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কান ধরে গলায় জুতার মালা দিয়ে পিটিয়ে জোর করে পদত্যাগ করে বাধ্য করা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর সহ মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভাঙা হচ্ছে, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ হয়েছে। এই যে আইন বহির্ভূত, বিচার বিরত এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, তার জন্য সেনাপ্রধান বলেছেন তার জন্য দায়ী এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তার জন্য দায়ী আমরা। অর্থাৎ যারা সরকারের সাথে আছে, পিছনে এবং নেপথ্যে, অথবা সক্রিয়ভাবে, অথবা সরকারের বাইরে, ইউনূসের নিয়োগকর্তা, এই সমন্বয়করা। কোনো কিছু হইলেই রাজুতে আসো, এই যে রাস্তা বন্ধ করে ইউনিভার্সিটি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই যে জোর জার মুলুক তার পদ্ধতি, আদালতে আসামির উপরে আক্রমণ হচ্ছে, পুলিশ নির্বিকার, পুলিশ প্রহরায়, আর্মি প্রহরায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি করে লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে। এইগুলা এর একটি বহিঃপ্রকাশ। তিনি বলেছেন নিজেদের মধ্যে কামড়াকামড়ি, নিজেদের মধ্যে মারামারি, এবং যা এই অসামাজিক শক্তি, দুষ্কৃতিকারী, যারা ছিনতাইকারী, তারা দর্শনকারী, তাদেরকে উৎসাহিত করছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে, স্বরাষ্ট্রপতি উপদেষ্টা যখন বলে আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছে, ডাস্টবিন শফিক যখন বলে বাসে দর্শন হয়েছে, সেই প্রমাণ আমাদের কাছে নেই, তাহলে দর্শকরা উৎসাহিত হয়। আমি সত্য মিথ্যা জানি না। গতকালকে একটি ভিডিও দেখলাম, প্রকাশ্য দিবালোকে এই ভিখারিকে রাস্তায় ফেলে দর্শন করছে একটি লোক, পাশ দিয়ে লোকজন যাচ্ছে আসছে, কিছু বলছে না। এই যে ধর্ষক, রেফিস্টরা উৎসাহিত হচ্ছে, ডাকাতরা উৎসাহিত হচ্ছে, ছিনতাইকারীরা উৎসাহিত হচ্ছে, ক্ষমতায় বসেই শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিল, জঙ্গিদেরকে ছেড়ে দিল।
আর এই থানা লুটপাটের যে অস্ত্রশস্ত্র এখনো উদ্ধার হয়নি, এইগুলো এখনো ওই দুষ্কৃতীদের হাতেই আছে। সুতরাং দুষ্টা, কিন্তু এই মানুষকে বিভ্রান্ত করার জন্য সকল দোষ ওরা আবার আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে চায়। সেনাপ্রধান সেই সুযোগটা দেননি, বলেছে এই জন্য আজকের এই পরিস্থিতির জন্য আমরা দেই, এনাফ ইজ এনাফ। কি বলেছে সেনাপ্রধান? এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের গল্প তৈরির চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ নেতাদেরকে দায়ী করে তাদেরকে জড়ানো হচ্ছে, সেনাবাহিনীর অফিসারদেরকে জড়ানো হচ্ছে মইনসহ। সেনাপ্রধান বলে যারা বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান কি বলেছেন? বিচারিক প্রক্রিয়াকে বাধা দিবেন না, স্বাভাবিক বিচার প্রক্রিয়াকে চলতে দিন, আর পরিষ্কার করবেন যে স্টপ, এইখানে স্টপ। কারণ এই হত্যাকাণ্ডটি বিডিআর সদস্যরাই করেছে, অন্য কেউ নয়। কারণ তিনি ব্যক্তিগতভাবে ওই ঘটনার সময় যুক্ত ছিলেন আর সেনাবাহিনীতে ছিলেন। তিনি প্রত্যক্ষ স্বার্থে বলে দিয়েছেন এই বিচার নিয়ে কোনো ধরনের গল্প না বানানোর জন্য হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি? এই যে পুলিশ কাজ করছে না, বিজিবি কাজ করছে না, র্যাব কাজ করছে না, তার কারণ হিসেবে কি বলেছেন? যে পুলিশের মধ্যে প্যানিকি আছে, কার কখন চাকরি চলে যায়, কখন কাকে গ্রেপ্তার করে ফেলে। হয়েছেও এই যে সারদাকে ট্রেনিং সম্পন্ন করার পরও 300-র অধিক এসআই তাদের নিয়োগ বাতিল হয়ে গেল। তারা দাবি জানাতে আসলো, কাপড়ে কাপড় পরে তারা শুয়ে রইল সচিবালয়ের সামনে, তাদেরকে জল কামান দিয়ে বিতরণ করা হলো। তাহলে পুলিশ কেন কাজ করবে? 3000-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডিমনিটি দিয়ে দিচ্ছে। একই অবস্থা বিজেপিতে, একই অবস্থা নেবে। সুতরাং এই জন্য তিনি এইগুলোকে দায়ী করেছেন, বলেছেন গুম খুন যারা করেছে অপরাধের শাস্তি হোক, কিন্তু এই গণহারে এটা করা সম্ভব উচিত নয়। আমরা অপরাধের বিচার চাই, শাস্তি হোক। কেউ যদি অপরাধ করে থাকে, কেউ তো বলছে না যে শাস্তি আমরা চাই না। সুতরাং সেনাবাহিনীর আজকের বক্তব্যটা প্রদানের অত্যন্ত কড়া বার্তা। সব কথা শেষ কথা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বর অথবা আশেপাশ সময়ের মধ্যে করতে হবে। সেনাবাহিনী আর বেশি দিন অপেক্ষা করতে পারবে না। সেনাবাহিনী ঘরে ফিরে যেতে চায়। সেনাবাহিনী তাই জনগণের রাজনৈতিক একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর যত দ্রুত সম্ভব করার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান। বলেছেন তার আগের বক্তব্য রেফারেন্স 18 মাস, সেই হিসাবে আবার বলেছেন ডিসেম্বর অথবা কাছাকাছি সময়ে অবশ্যই নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে। যে কথাটি তিনি বলেননি সেটা আমি বলছি, অন্তর্বর্তীমূলক এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। যারা স্বপ্ন দেখছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অথবা নিবন্ধন বাতিল করে নির্বাচন করবেন, বাংলাদেশ সম্ভব না। সেটা সেনাপ্রধান বুঝেন, তাই বলেছে ঐক্যের কথা বলছেন, দোষারোপ করা থেকে বিরত থাকার জন্য বলেছেন। কারণ বিশ্বের কাছে, জনগণের কাছে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে আওয়ামী লীগকে বাদ দিলে হবে না। আওয়ামী লীগ 40 ভাগেরও বেশি ভোটের অধিকারী। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে দেশ বাংলাদেশ সৃষ্টি করে যে দলটি, সেই দলকে বাদ দিয়ে নির্বাচন করবে আহাম্মক। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো নয়। সুতরাং আমার শেষ কথা হচ্ছে
আজকের এই সেনা প্রধানের বক্তব্যে ইতিমধ্যে ডেফিনেটলি ইউনূস এবং তার নিয়োগকর্তা সমন্বয়কদের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছে। তারা যা ভাবছিল, যে স্বপ্ন দেখছিল, সুখে ছিল, তার হচ্ছে না, তারা বুঝতে পেরেছে। সুতরাং সাধু সাবধান। আর এরপর আর হলুদ কার্ড নয়, পুরোপুরি রেড কার্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য একটু দোয়া করেন, ওদের পাতলা পায়খানার জন্য একটু ভালো করে আর হয়।